করোনায় নতুন দরিদ্র হওয়া জনগোষ্ঠীকে স্বীকৃতি না দেয়া দুঃখজনক। মন্তব্য সিপিডির, বাজেটে আলাদা বরাদ্দ রাখার আহ্বান। সঞ্চয়পত্রে নির্ভরতা বাড়ছে সরকারের, প্রাতিষ্ঠানিক বিক্রি বাড়াতে নীতিমালা শিথিল, 2 লাখ টাকা পর্যন্ত কিনতে লাগবে না টিআইএন। পচা গম দিয়ে কুষ্টিয়ায় উৎপাদন হচ্ছে আটা ময়দা, চকচকে মড়কে চটকদার বিজ্ঞাপনে বিক্রি। পচা দুর্গন্ধযুক্ত ময়দা গম দিয়ে ময়দা তৈরি হচ্ছে, এগুলা বাজারজাতকরণ করা হচ্ছে, এগুলা খুবই দুঃখজনক। দেখছিলেন বিজনেস টুডের শিরোনামগুলো। করোনায় নতুন দরিদ্র হওয়া বড় জনগোষ্ঠীকে স্বীকৃতি না দেয়া দুঃখজনক। যেহেতু স্বীকারই করা হয়নি, তাই বাজেটেও তাদের জন্য আলাদা বরাদ্দ রাখা হয়নি বলে মনে করে গবেষণা সংস্থা সিপিডি। সামাজিক নিরাপত্তা খাত এবং কর্মসংস্থান নিয়ে ভার্চুয়াল সংলাপে এমন মন্তব্য করা হয়। বলা হয়, করোনাকে আমলে নিয়ে দরিদ্র মানুষদের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তাই এটি গতানুগতিক বাজেট। সিপিডি বলছে, সরকার নতুন দরিদ্র হওয়া তথ্য স্বীকার করছে না। অন্যদিকে সরকারেরও কোনো সমীক্ষা নেই, ফলে বিষয়টি এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা মাত্র। করোনার প্রথম দিকে কাজ হারায় 62% মানুষ। জানুয়ারির পর কিছু মানুষ কাজ পায়। করোনায় 25% দরিদ্র মানুষ 1 কেজি করে চাল পেয়েছে, যা অপ্রতুল। বলা হয়, বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের সঙ্গে নানান খাত যুক্ত করে বড় করে দেখানো হচ্ছে। কমেছে দরিদ্রদের সম্পৃক্ততা, দীর্ঘদিন ভাতা বাড়ছে না। করোনাকালীন বাজেটে সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থানের জন্য কি আছে, এই বিষয়ে অনলাইনে আলোচনার আয়োজন করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর কাজ হারিয়েছেন কত? 6,82,00,000 যদি শ্রমজীবী সেক্টর আমরা ধরি, এখানে প্রায় 1.5 কোটি মানুষ কাজ হারিয়েছেন। এইরকম ভাবে আমরা দেখছি যে একদম সুনির্দিষ্ট ভাবে আমাদের কাছে এই তথ্যগুলি বলছে যে আসলে তারা কাজ হারিয়েছেন। এবং আমরা যদি খোলা চোখে দেখি, আমরা দেখবো যে একটা বড় সময় লকডাউনের কারণে এখানে গৃহ পরিচারিকারা বা এখানে হোটেল শ্রমিকরা, পরিবহন শ্রমিকরা, দোকান শ্রমিকরা, তারা কিন্তু একটা বড় সময় আসলে কাজ করতে পারেননি। তো এই বিষয়গুলি আমরা খোলা চোখেও দেখতে পাচ্ছি, আবার তথ্য উপাত্ত দিয়েও কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের অর্থমন্ত্রী তিনি বলছেন যে দারিদ্র বেড়েছে বা মানুষের অভাব বেড়েছে, এটা আসলে তিনি বিশ্বাস করতে পারছেন না বা এটা তিনি খুঁজে পাচ্ছেন না। তো এটা আসলে আমাদের কাছে খুবই কন্ট্রাডিক্টরি মনে হয় যে একজন অর্থমন্ত্রী তিনি, আমরা খোলা চোখে জনগণও যেটা দেখতে পাচ্ছি সেই বিষয়টিকে তিনি দেখছেন না, এবং বাজেটে কিন্তু তিনি যে দেখছেন না এটা আসলে বাজেটেও বোঝা গেছে। কারণ বাজেটে এই কর্মসংস্থান সৃষ্টি করা বা এই দারিদ্রদেরকে, তাদের যে দরিদ্র শ্রমিকরা, তাদের তো আর সঞ্চয় ছিল না। মধ্যবিত্তরা না হয় সঞ্চয় ভেঙে একটা সময় তারা পার করতে পেরেছেন, কিন্তু যে শ্রমিকদের কাছে সঞ্চয় ছিল না তারা কিন্তু আরো বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। ফলে তাদেরকে কোনো প্রণোদনার আওতায় নিয়ে আসা বা তাদের কর্মসংস্থান সৃষ্টি করার যে উদ্যোগটা বাজেটে থাকা দরকার ছিল, যে বিশেষ মনোযোগ থাকা দরকার ছিল, বরাদ্দ থাকা দরকার ছিল, সেটা আসলে আমরা বাজেটে দেখতে পাইনি। বাজেটকে ব্যবসা বান্ধব। সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে ছাড় দিয়েছে সরকার। প্রাতিষ্ঠানিক বিক্রি নিয়ন্ত্রণে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করা হলেও প্রস্তাবিত বাজেটে সেটা শিথিলের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এতে বিক্রি যেমন বাড়বে, তেমনি বাড়বে সরকারের সুদ বাবদ ব্যয়ও। ঘাটতি অর্থায়নে সঞ্চয়পত্র নির্ভরতা বাড়লেও কেনার ক্ষেত্রে তদারকিতে নতুন কোনো পদক্ষেপ নেই। নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর বড় অংশেরই নির্ভরতার জায়গা সঞ্চয়পত্র। কারণ এই স্কিমে নির্ভর করেই আর্থিক সুরক্ষা নিশ্চিত করে বিপুল সংখ্যক মানুষ। তাই কয়েক বছর ধরেই বাজেটে সঞ্চয়পত্র বিক্রির যে লক্ষ্য ধরা হয়, বছর শেষে বিক্রি হয় তার চেয়েও অনেক বেশি। সঞ্চয়পত্রতে একটু লাভের পরিমাণটা বেশি, ব্যাংকে তো বিনিয়োগ করলে লাভের পরিমাণ কম, এই জন্য সঞ্চয়পত্র বিনিয়োগে ভালো। আমরা যারা পেনশন হোল্ডার তারা এটা দিয়ে সংসার চলে কোনো মতে। যাদের সীমিত আয় আছে তাদেরকে এটা বারবার ওইটাকে দিতে হবে, কিন্তু তার তো আসলে কোনো ইনকাম নেই, অতিরিক্ত ইনকাম নেই। মানে মিনিমাম যে কর আর কি, ওইটাও আসে না, কিন্তু তারপরেও তাকে রিটার্ন দিতে হয়, এই জন্য এটা অসুবিধা হয়। চলতি অর্থ বছরের চিত্রই ধরা যাক। লক্ষ্য নির্ধারণ করা হয় 25,000 কোটি টাকা, কিন্তু অর্থ বছরের 10 মাসে বিক্রি হয়েছে প্রায় 35,000 কোটি টাকা। অর্থাৎ বছর শেষে বিক্রি দাঁড়াতে পারে 45,000 কোটি টাকা, যা লক্ষ্যের চেয়েও বেশি হবে 20,000 কোটি টাকা। ক্ষতি করছে এই সঞ্চয়পত্রের মাধ্যমে।
বন্ড মার্কেটের ডেভেলপমেন্ট করতে দেবে না, এটা স্টক মার্কেটকে ডেভেলপ করতে দেবে না, এটা হাউজিং ফাইন্যান্সকে ডেভেলপ করতে দেবে না। এটা কিন্তু বিভিন্ন ভয়ঙ্কর ক্ষতিকর একটা প্রথা যেটা আমরা চালিয়ে আসছি ব্রিটিশ আমল থেকে। প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্র থেকে ঋণ লক্ষ্য ধরা হয়েছে 32,000 কোটি টাকা, অর্থাৎ চলতি অর্থবছর থেকে 7,000 কোটি টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে বিক্রি লক্ষ্য। বলাই যায় বাজেট ঘাটতি মেটাতে বেড়েছে সঞ্চয়পত্র নির্ভরতা, কিন্তু বছর শেষে বিক্রি হবে লক্ষ্যেরও বেশি। সামনের বছরগুলোতে সরকারের এই ঋণের যে পরিষেবা ব্যয় আছে, সুদের ব্যয় আছে, সেইটাকে আরো বেশি খরচ করতে হবে এবং ফলে তার অন্য জায়গায় যে ব্যয় করার ক্ষমতা সেইটা কিছুটা কমে আসবে। সঞ্চয়পত্র বিক্রি নিয়ন্ত্রণে এবার ছাড় দিয়েছে সরকার। বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিক্রি ঠেকাতে 1 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে টিআইএন নম্বর বাধ্যতামূলক করা হয়, কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে 2 লাখ টাকার বেশি কেনার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে কর শনাক্তকরণ নম্বর। যারা ধনী শ্রেণী আছেন তারা যেন এই উচ্চ সুদের সুবিধাটা না পান। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তারা এমনিতেই বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগের খুব বেশি জায়গা পাচ্ছেন না, তাদের জন্য সঞ্চয়পত্র খুবই গুরুত্বপূর্ণ বিনিয়োগের জায়গা হতে পারে। সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ বাড়লে বেড়ে যায় সুদ বাবদ ব্যয়, কারণ ব্যাংক ব্যবস্থা থেকে সঞ্চয়পত্রের সুদ হার বেশি, অন্তত 5 ভাগ। ডিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সিএনএফ এজেন্ট লাইসেন্স বাতিলের প্রতিবাদে চট্টগ্রাম কাস্টমস হাউসে বিক্ষোভ করছেন সিএনএফ এজেন্টের কর্মচারীরা। সেখানে আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন, আমরা কথা বলছি তার সাথে। সবুজ, এই বিষয়ে আসলে যাদের লাইসেন্স বাতিল করা হয়েছে তাদের সাথে কথা হয়েছে কিনা এবং প্রশাসনের বক্তব্য মূলত কি বলছেন তারা? মূলত ঘটনার সূত্রপাত 2 দিন আগে একটি পণ্য ডেলিভারির বাড়তি চার্জ নিয়ে মূলত কথা কাটাকাটি হয় সিএনএফ এজেন্ট এবং একজন কাস্টমস কর্মকর্তার, এবং সেই প্রেক্ষিতে গতকাল মূলত প্রাইম ক্লিয়ারিং হাউস নামে একটি সিএনএফ এজেন্টের লাইসেন্স বাতিল করে দেওয়া হয় এবং এটির প্রতিবাদে মূলত এই যে আজকে সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বা সকল ধরনের তাদের যে কার্যক্রম সেটি তারা বিরতি দিয়েছেন, কাজ করা বন্ধ করে দিয়েছেন এবং সকাল থেকে কাস্টমস হাউসের যে প্রধান গেট রয়েছে সেই গেটে অবস্থান নিয়েছেন, বিক্ষোভ করছেন এবং এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে অবৈধভাবে যে নিয়ম নীতির তোয়াক্কা না করে মূলত যে চার্জ ধরা হয়েছিল সেটির প্রতিবাদ করতে গিয়ে এই ঘটনার সূত্রপাত এবং অবৈধভাবে এই লাইসেন্স বাতিল করা হয়েছে। এবং তারা শুধু এই যে এখন যে মূলত প্রাইম যেই লাইসেন্সটি বাতিল করা হয়েছে সেটি প্রত্যাহার সহ আরও মূলত 6টি দাবি দিয়েছেন। এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা কাজ বন্ধ রাখবেন বলে জানিয়েছেন। এখন পর্যন্ত কাস্টমসের পক্ষ থেকে মূলত আলোচনার জন্য ডাকা হয়েছে, তবে তারা বলছেন যে যেই লাইসেন্সটি বাতিল করা হয়েছে সেটি যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আলোচনায়ও বসবেন না। ধন্যবাদ আপনাকে আরিফুর রহমান সবুজ। দর্শক, মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ে। এই মুহূর্তে কথা বলছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। যাচ্ছি সরাসরি সেখানে। এটা কিন্তু আপনি জানেন, আমি তাকে যে 2% জমি দিয়েছি সেটা কিন্তু তার নামে নামজারিয়ত সহ হয়ে গেছে। অতএব আমার মনে হয় না কারো হয়তো অজ্ঞতার কারণে তার এটা হবে, কিন্তু তাকে রাইট অ্যান্ড টাইটেল পুরোটাই আছে। সে এখানে পরবর্তীতে যদি মনে করে যে সে অন্য রকমের বাড়ি করবে সেটাও করতে পারবে, কারণ সেটা কিন্তু সরকার তাকে দিয়ে দিয়েছে। এখন প্রথমে যে বাড়িটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তাকে শুরু করার জন্য, এবং আমরা তো প্রত্যাশা করি যে যারা এই বাড়িতে এখন বসবাস শুরু করেছে তো এই বাড়িতে ইঞ্জিনিয়ার পয়দা হবে, ডাক্তার পয়দা হবে, ম্যাজিস্ট্রেট পয়দা হবে, বা আপনার ওই যে রাজনীতিবিদ পয়দা হবে, হয়তো মন্ত্রী হবে। সেই জন্য এখানে তো মনে করেন এইটাই তো আমাদের ওই যে আমরা কেউ প্রত্যাশা করছি না যে এই বাসায় তার পরম্পরা চলবে, তাই না? কিন্তু এটার আমদানি করা পচা গম মিশিয়ে কুষ্টিয়ায় উৎপাদন হচ্ছে আটা ময়দা, মোড়কবন্দি হয়ে যা বিক্রি হচ্ছে পদ্মা, মিনার সহ বিভিন্ন ব্র্যান্ডে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মানহীন পণ্য উৎপাদনের অভিযোগ ব্যবসায়ী সমিতির। তবে মিল কর্তৃপক্ষের দাবি, বৃষ্টিতে কিছু গম নষ্ট হলেও তা ভোগ্য পণ্য তৈরিতে ব্যবহৃত হচ্ছে না। স্টেশন রোডের এই ফ্লাওয়ার মিলে তৈরি হয় আটা ময়দা সুজি। পদ্মা, মিনার সহ বিভিন্ন ব্র্যান্ডে যা মোড়কবন্দি হয়ে ছড়িয়ে পড়ে সারা দেশে।
সম্প্রতি সিআরপির আটা ময়দার মান নিয়ে অভিযোগ ওঠে। অনুসন্ধানে দেখা যায় গোডাউনে পচা গম মজুদ রেখেছে প্রতিষ্ঠানটি। ভালো গমের সাথে যা মিশিয়ে তৈরি হচ্ছে নিম্নমানের ভোগ্যপণ্য। খুবই পরিবেশ খারাপ, পোশাক পায়খানা দুর্গন্ধ এবং মিলের মধ্যে পচা দুর্গন্ধ গম দিয়ে আটা তৈরি করতে, অস্বাস্থ্যকর পরিবেশ। কিন্তু কোথা থেকে কিভাবে আসলো এই পচা গম? খারাপটা এখানে আসলো কিভাবে অনেকজন লেবাররা জানে না, যেখানে কতগুলো বস্তা এখানে আছে, আর এখানে কিছু পায়ে হেঁটে ওদের সাথে আপনি গমগুলো আছে। মালিকের অনেক গম কিনা ছিল, তাদের গোডাউনে রাখবে না, ডেমারেজ হবে, যার কারণে গমটা গোডাউন না পাওয়ার কারণে বাইরে মারছে। বাইরে মারে যে দেখছেন তো সবই বাইরে মারা। তিরপল যে ঢাকা ছিল সেই বৃষ্টি হঠাৎ অতিরিক্ত বৃষ্টির কারণে তিরপল ছিঁড়ে পানি ভিতরে ঢুকছে। ভুলবশত পচা গম মিশে গেছে দাবি মিল মালিকের। তিরপল ছিঁড়ে ভিতরে পানি ঢুকে গেছিল। এখন আজকে ওর মধ্যে বাচ্চা ভালো মালগুলো মিলের ভিতর নেওয়া নেছে, সেখানে এক বস্তা যদি মিলের ভিতর যায় থাকে সেটাও আমরা বাছাই করব। কারখানাটি পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ভোক্তা অধিকারের জেলা কর্মকর্তা। আমরা অবশ্যই সেখানে যাব এবং আমাদের আইনের যে সংশ্লিষ্ট ধারা বা সংশ্লিষ্ট ক্ষেত্রসমূহ এটা কভার করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবং যদি দেখা যায় যে আমাদের আইনের বাইরেও নিরাপদ খাদ্য আইন রয়েছে, তারপর বিএসটি আইন রয়েছে, এই আইনে যদি কোনো সংশ্লিষ্ট ক্ষেত্র হয় আমরা আমাদের স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট প্রযোজ্য ক্ষেত্রে আমরা উপরে জানিয়ে দেব। এর আগেও একাধিকবার মানহীন ভোগ্যপণ্য বাজারজাত করার অভিযোগ আছে সিআরপির বিরুদ্ধে। আমিন বাবু, যমুনা নিউজ। আমরা রিপোর্টে দেখছিলাম বিস্তারিত। আরও এখনকার আপডেট জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি কুষ্টিয়াতে আমাদের সহকর্মী মাহতাবউদ্দিন লালনের কাছে। মাহতাবউদ্দিন লালন, আপনার কাছে জানতে চাই, এই যে পচা গম মিশিয়ে কুষ্টিয়ায় পণ্য তৈরি করা হচ্ছে, এই মানহীন পণ্য বিক্রির জন্য প্রশাসনের পক্ষ থেকে আসলে কি বলা হচ্ছে? তারা আসলে কোনো পদক্ষেপ এরই মধ্যে নিয়েছেন কিনা এই ব্যাপারে? জোহা, আমি আজকে সকালে আমাদের এই প্রতিবেদনটি প্রচার হওয়ার পরে কিন্তু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি বলেছেন যে আসলে এই বিষয়টা তাদের নজরে এসেছে। তারা ওই প্রতিষ্ঠানে সরাসরি গিয়ে তারা কিন্তু আসলে অভিযান পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছেন। এবং তিনি বলেছেন যে আসলে যেই রিপোর্টে যে বিষয়টি উঠে এসেছে সেটি অত্যন্ত দুঃখজনক, কারণ এই ধরনের মিলগুলোতে যদি আসলে অস্বাস্থ্যকর, স্যাঁতসেঁতে, নোংরা বা পচা গম দিয়ে আটা বা ময়দা তৈরি করা হয় এবং সেটি বাজারজাতকরণ করা হয়, তাহলে সেটি মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি আরেকটা বিষয় আপনাকে বলি, এই প্রতিষ্ঠানটি কিন্তু কুষ্টিয়া শহরের স্টেশন রোডে। কয়েকদিন ধরে স্থানীয়দের অভিযোগ ছিল যে এই মিল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, আর এই দুর্গন্ধের আসলে সূত্রপাত কোথা থেকে দুর্গন্ধ আসছে সেই বিষয়টি কিন্তু আসলে তারা বুঝতে পারছিলেন না। স্থানীয়দের দেওয়া অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আমরা গতকালকে সেই মিলটি পরিদর্শন করি, সেখানে যাই এবং গিয়ে কিন্তু আসলে সেই মিলের যে গুদাম রয়েছে সেই গুদামে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে রাখা পচা, স্যাঁতসেঁতে এবং দুর্গন্ধযুক্ত গমের চিত্র পাই। এবং বিষয়টি নিয়ে আমরা মিল মালিকের সাথেও কথা বলেছি। মিল মালিক যেটি বলছেন যে আসলে এই গমগুলো তারা আসলে দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসার পরে তাদের গুদাম সংকটের কারণে কিন্তু তারা বাইরেই স্তূপ করে রেখেছিলেন, সেখানে কিছু বৃষ্টির পানি পড়ে গমগুলো নষ্ট হয়েছে। এই নষ্ট গমগুলো দিয়ে তারা যদিও ময়দা এবং আটা তৈরির কথা স্বীকার করছেন, কিন্তু আমরা যেটি দেখেছি আসলে এই নষ্ট গম এবং এই পচা দুর্গন্ধযুক্ত গম উভয় গম দিয়ে কিন্তু তারা আসলে মিলে আটা এবং ময়দা তৈরি করছে। জোহা, বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ মাহতাবউদ্দিন লালন, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কুষ্টিয়া থেকে যোগ দিয়েছিলেন আমাদের এই সহকর্মী সরাসরি। জাতীয় সংসদে চলছে বাজেট অধিবেশন, আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি সেখানে। মাননীয় স্পিকার, আমার কাছে যে সংবিধান রয়েছে, এই সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার আমরা মূল দলিল বলি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মাননীয় স্পিকার, আজকে আমাদের এই সংবিধানটি আজকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সাথে একটি প্রতারণার দলিলে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, এটি এখন রাষ্ট্র পরিচালনার কোনো দলিল নয়। আমি আপনাকে এক্সাম্পল হিসাবে আমি একদম ডকুমেন্টারি বলে দিচ্ছি, একটিও অসত্য কথা বলবো না। মাননীয় স্পিকার, সংবিধানের মূল রাষ্ট্র পরিচালনা মূলনীতির মধ্যে বলা হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আজকে আমরা সে জায়গায় আছি? আজকে এগুলো আছে মাননীয় স্পিকার কোনটা চর্চা? আজকে মাননীয় স্পিকার, বাংলাদেশের সিংহভাগ মানুষ মুসলমান, 90% মানুষ ইসলাম ধর্ম অনুসারী, আমাদের ধর্ম কোরআন।
আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কোরআন মাননীয় স্পিকার, ধর্মনিরপেক্ষতার কোনো স্থান নাই মাননীয় স্পিকার। সুতরাং এইটি আমি মনে করি সংবিধানে একটি বড় অসঙ্গতি রয়েছে। মাননীয় স্পিকার, সংবিধানের ৩য় অনুচ্ছেদ, আপনি এখানে মৌলিক অধিকারের যে অনুচ্ছেদগুলি রয়েছে, এইখানে আপনি সংবিধানের আপনি সরকারি নিয়োগ লাভের যে সুযোগের সমতার কথা বলছেন, সভা সমাবেশের কথা বলছেন, এগুলো আজকে মাননীয় স্পিকার কোনো অস্তিত্ব আছে? আজকে ভিন্নমত প্রকাশের কোনো স্বাধীনতা আছে? ভিন্নমত আজকে মানুষ কোনো প্রকাশ করতে পারছে? মাননীয় স্পিকার, আরও একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ যেটি নিয়ে গোটা আন্তর্জাতিক বিশ্বে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে রাষ্ট্রকে সাংঘাতিকভাবে নাড়া দিয়েছে। আজকে মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি আজকে নির্বাহী বিভাগে রাষ্ট্রপতি অনুচ্ছেদে 49 যে অনুচ্ছেদটি রয়েছে, আজকে আপনাদের যে কোনো দণ্ডিত আসামিদেরকে আপনি মাফ করার যে ক্ষমতা দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এই মহাজোট সরকার আমাদের প্রায় 40-50 জন খুনের দণ্ডিত আসামিদেরকে মাফ করা হয়েছে। দর্শক, এই সঙ্গে আমরা শেষ করছি আজকের বিজনেস টুডের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।